দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের সিলেবাসটা ব্যাকরণ পোর্শনটা প্রায় শেষ করেই ফেলেছো। এখন তোমরা যতই বিভিন্ন চ্যাপ্টার থেকে মিলিয়ে মিশিয়ে কোশ্চেন অ্যান্সার অনুশীলন করবে তত কিন্তু তোমাদের প্রিপারেশানটা ভালো হবে। তো সেক্ষেত্রে তোমরা যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে বা যেখান থেকেই হোক ব্যাকরণ পোর্শনগুলো শুধু প্র্যাকটিস করো। তা আজকের এই ভিডিওটাতেও দেখো আমি সব চ্যাপ্টারের উপর মিলিয়ে মিশিয়ে কিছু প্রশ্ন উত্তর দিয়েছি। প্রথমে একের দাগে দেখো, আধুনিক ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণে ব্যাখ্যামূলক সমাসগুলি কী? সমাসগুলো কী কী না তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয় ও অব্যয়ীভাব সমাস। এগুলোকে আধুনিক ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যামূলক সমাস বলে পরিগণিত করা হচ্ছে। 2 নম্বর কি বলেছে না সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। তা সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলতে বোঝায় যে সমাসের বহুব্রীহি সমাসের ক্ষেত্রে দেখা যাবে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষ্য আর পরপদ বিশেষণ। যেমন দেখো, গৃহে স্থিতি যার গার্হস্থ নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ এখানে নীল হচ্ছে বিশেষণ আর কণ্ঠ হচ্ছে বিশেষ্য। আর পূর্বপদ বিশেষ্য হলে কান কাটা যার, কানটা হচ্ছে বিশেষ্য আর কাটাটা হচ্ছে এখানে বিশেষণ। পেট মোটা যার, পেট মোটা। তাই এটা গেল সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে দেখো 3 দাগে রয়েছে দিনে দিনে ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নামটি লিখতে বলা হয়েছে। তাহলে সমাসবদ্ধ করলে আসবে প্রতিদিন। এটি হচ্ছে বিপসা অর্থ প্রকাশ পাচ্ছে। বিপসা মানে একই শব্দের পরপর ব্যবহার। এটি হচ্ছে অব্যয়ীভাব সমাসের একটি দৃষ্টান্ত। 4 দাগে দেখো, বাক্যে আসক্তিহীনতার লক্ষণ প্রকাশ পাচ্ছে এমন একটি উদাহরণ দাও। তাহলে আসক্তিহীনতার ক্ষেত্রে কি হবে দেখো, মাঝে মাঝে দিকে সেই অপু দেখিত চাহিয়া। তাহলে এখানে পদ সমষ্টি ব্যবহৃত হয়েছে ঠিকই, কোনোভাবে কোনো অর্থই প্রকাশিত হচ্ছে না। তাহলে বাক্যটিকে যখন আমরা আসক্তি সমন্বিত করব তখন বাক্যটির রূপ কী দাঁড়াবে? মাঝে মাঝে অপু সেই দিকে চাহিয়া দেখিত। তখনই আমরা বাক্যটিকে বলবো আসক্তি সমন্বিত হয়েছে। এটা যথার্থ বাক্য, এর পদ সমষ্টি অর্থ প্রকাশ করছে এবং অর্থের মধ্যে যথার্থতা রয়েছে। 5 দাগ দেখো, শীত গেলে বসন্ত আসে। এই শীত যে কর্তায় দাগ দেওয়া হয়েছে এটা কী ধরনের কর্তা? দেখো বাক্যের মধ্যে 2টি ক্রিয়া রয়েছে। প্রথমটি এই যে গেলে, এটি হচ্ছে অসমাপিকা, এটি সমাপিকা। তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা। তার মানে শীত হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। ব্যাস শব্দের অর্থ কী? ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। 7 দাগে দেখো, জলমগ্ন পদটির ব্যাস বাক্য কী হবে? জলে মগ্ন অর্থাৎ জলমগ্ন, এটি হচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাস। 8 দাগে দেখো, পরিপূর্ণ অর্থ গ্রহণের জন্য এক পদের পর অপর পদ শোনার যে আগ্রহ প্রকাশ পায় তাকে আমরা বাক্য নির্মাণের ক্ষেত্রে কী শর্ত বলতে পারি না আকাঙ্ক্ষা হিসেবে পরিগণিত করি। তাহলে এই ধরনের ছোট প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষার জন্য অনুশীলন করো। অতি অবশ্যই তোমাদের প্রিপারেশানটা খুব ভালোই হবে।